কাজল খান ক্লান্ত গলায় বলেন। আমি কি করব এখানে? নাভান তিক্ত হাসে। তোমার কিছুই করার নেই, কারণ আমার জেদ। তোমার সে জেদের জন্য আজ কিছু পরিষ্কার হচ্ছে না। কাজল খান ভ্রু কুঁচকে তাকান। মানে কি বলতে চাচ্ছ শেহতাজ? নাভান গর্জে ওঠে। বাবার সাথে আজ আমার কথা হয়েছে। তোমার সাথে ওই সংসারের কি সম্পর্ক কেন জানতে চাইলে তুমি এড়িয়ে যাও। কাজল খান যেন অপমানিত হন। তোমার বাবার মতো ছোট মনের মানুষ এইসব কথা বলবে? আর তুমিও তার কাতারে দাঁড়াও। নাভানের চোখে সন্দেহের ছায়া দেখতে পেল কাজল খান। নাভান সেই রাগী কণ্ঠে গর্জে ওঠে। না দাঁড়িয়ে উপায় কি? চোখের দেখা কি মিথ্যা হয়? এখন তো আমারও সন্দেহ হচ্ছে। এই কথা শুনে কাজল খানের কণ্ঠ কেঁপে ওঠে। শেহতাজ, তুমিও আমার চরিত্র নিয়ে কথা বলছো? নাভান ঠান্ডা গলায় বলে। আমি না, সমাজ বলবে। আর আমি বললে দোষ, সমাজ বললে দোষ না। কাজল খান তীব্র গলায় বলে উঠেন। আমি সমাজেরটা খাইও না পুরিও না। যখন তোমাকে নিয়ে কাজের জন্য এদিক ওদিক ঘুরেছি, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েছি, তখন সেই সমাজ আমাকে এক মুঠো খাবারও দেয়নি। আমি সেই সমাজকে ঘৃণা করি, যে সমাজ স্বামী ছাড়া একটা মেয়েকে অন্য চোখে দেখে। আমি সেই সমাজকে ঘৃণা করি, যে সমাজে একাকিত্ব থাকার জন্য হাসাহাসি করে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। নাভান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে। তার মানে তুমি কিছু বলবে না? কাজল খান চোখ বন্ধ করেন। চলে যাও, আমাকে একা থাকতে দাও। যদি ভালোবাসো, বউয়ের মর্যাদা দিতে চাও, তাহলে ওই মেয়েদের নিয়ে আসো, আমার মানতে সমস্যা নেই। বাট ওই লোকের মুখোমুখি আমি হব না, এটাই শেষ কথা। এই একটা কথাই যেন নাভান আবার হেরে যায়। তার বুকের ভেতর জমে থাকা রাগ এবার অন্য রূপ নেয়। মেঝে থেকে কাচের 2টা টুকরো তুলে নেয় সে। একটা নিজের হাতে চেপে ধরে, আরেকটা গিয়ে অধীরের হাতে দেয়। সবাই চমকে ওঠে। নাভান, কি করেছিস তুই? সৃজন চিৎকার করে ওঠে, কিন্তু নাভান কারো কথা শোনে না। ঠান্ডা কণ্ঠে বলে। আজ তুমি সত্যিটা বলবে, নয়তো আমাদের রক্তাক্ত দেহ তোমার সামনে পড়ে থাকবে। সৃজন আর ঝিনুক কাছে আসতেই নাভান নিজের হাতে একটা টান দেয়। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। নাভান, নাভান, দুজন একসাথে চিৎকার করে ওঠে। নাভান গর্জে ওঠে। একদম কাছে আসবে না কেউ। তার চোখে তখন এক ভয়ঙ্কর জেদ। ঝিনুক কাঁদতে কাঁদতে বলে। মামনি, বলে দাও, তুমি নাভানের জিত সম্পর্কে জানো? সৃজন হাঁটু গেড়ে বসে পড়ে। মামনি, প্লিজ বলে দিন। রোজ কাঁদতে কাঁদতে কাজল খানের পা জড়িয়ে ধরে। আন্টি, একটু দয়া করুন, সবটা বলে দিন। কেন আঙ্কেল এমন করেছে? কেন আপনাকে দেখতে পারে না? আর কেনই বা নাভান ভাইয়ের সম্পর্কে মেনে নিচ্ছে না? কেন সম্পর্ক থেকে হেরাকে সরিয়ে ফেলতে চাচ্ছে? এই শক্ত দৃঢ়চেতা মহিলা আজ যেন সবার চোখে দোষী হয়ে গেছেন। সবাই হাঁটু গেড়ে বসে সত্যিটা জানতে চাচ্ছে। জাওয়াত খান তো বারবার বলেছিল হেরাকে নাভানের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। যখন রুষা রোজ বুঝিয়েছিল, তখন জাওয়াত খান বলেছিল তিনি এই সম্পর্ক মেনে নিবেন না। দরকার হয় ছেলের কাছে অপরাধী হয়ে থাকবেন, তাও এই সম্পর্ক মেনে নেয়ার মতো না। তাহলে যে তার নিজের কাছে অপরাধী হয়ে যাবেন তিনি। কথার বরখেলাফ তিনি করবেন না কখনো। এই বিয়ে জায়েজ হলেও তিনি এই বিয়ে কখনো মানবেন না। সেদিন ছেলে মেয়ের ইজ্জতের কথা ভেবে চুপ ছিলেন। আর কত বেইজ্জতি করবেন ছেলে মেয়েদের। কিন্তু পাশে এসে সম্পূর্ণ চেঞ্জ করেছে তার মত। সম্পূর্ণটা রোজ নিজ চোখে দেখেছে ও শুনেছে। হঠাৎ নাভান অধীরের হাতে কাজটা টেনে দেয়। অধীর ব্যথায় চিৎকার করে উঠে। তার হাত থেকে রক্ত ঝরছে। নাভান সেই রক্তমাখা হাত গলায় কাজ ঠেকিয়ে ধরে। কাজল খান ছুটে যান। শেহতাজ, ওর লেগে যাবে, ছাড়ো। তার কণ্ঠ কাঁপছে। ও পিঁপড়ার কামড়ও সহ্য করতে পারে না, তুমি জানো। ছাড়ো, আমার কলিজার লেগে যাবে, ও ব্যথা পাচ্ছে। অধীরে চোখ দিয়ে পানি ঝরছে। সে জানে তার কিউটি পায় তার মা, তার বাংলাদেশ তাকে কতটা ভালোবাসে। তার একটু রক্ত দেখে কেমন হাইপার হয়ে গেছে। কে বলে নিজের গর্বের সন্তানের জন্য মানুষ সব করে? তারা ভুল। অধীর তো এই সামনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী সাহসী নামকরা সুন্দরী মহিলার গর্বের সন্তান না। তাও অধীর এর কিছু হলে এই মহিলা পাগল হয়ে যাবে। কথায় আছে না, পালা জিনিসের জ্বালা বেশি। তার থেকে বড় কথা, কারো দেয়া সম্পদের তিল পরিমাণ যে ক্ষতি করতে পারবেন না কাজল খান। তাই তো সইয়ের দেয়া সেরা উপহারটা দিয়ে গেছেন তার জীবনের বিনিময়ে। সেই জিনিসটা যে বরাবরই অমূল্য কাজল খানের কাছে। অধীরকে তিনি এমন করে মানুষ করেছে। নাভান একটু বুঝ হবার পর কিছুটা কষ্ট করলেও অধীরকে একেবারে মোমের মতো করে মানুষ করেছে কাজল খান। সেই ছেলের রক্তাক্ত দেহ কাজল খান যে দেখতে পারবে না, সেটা অধীর ও নাভান ভালো করে জানে।
ভাইয়ের বুদ্ধিমত্তার পরিচয় পায় চোখ দেখে। গলায় ছুরি যে নাভান ইহো জিন্দিগিতে পারবে না, সেটা অধীর ভালো করেই জানে। জানে বন্ধু মহলের সবাই। তাও ভয়, এত কিছুর মধ্যে যদি একটু লেগে যায় তো কি হবে, এই ভয় পাচ্ছে সবাই। অধীর বুঝে আজই শেষ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ তার ভেতরেও এক অদ্ভুত সাহস জন্মেছে। রক্ত ঝরতে ঝরতে সে দাঁতে দাঁত চেপে বলে, না ভাই, তুই আমায় মেরে দে। সবাই স্তব্ধ হয়ে যায়। অধীর কাপা কণ্ঠে বলে, আমিও চাই আমাদের একটা সুন্দর সংসার হোক, আমার মায়ের দিকে কেউ আঙুল না তুলুক। আমি তোর মতো এত কিছু সহ্য করতে পারবো না। তার উপর ভালোবাসার মানুষটাও নেই, তাহলে বেঁচে থেকে কি হবে? মেরে দে ভাই, মেরে দে। নাভা নিঃশ্বাস নেয়। তাহলে এটাই হোক, রাগ আর জেদ নিয়ে তারা বাঁচুক, আমরা না হয়। সে কাজটা আরো একটু চাপ দেয়, ঠিক তক্ষুনি কাজল খানের কণ্ঠ ভেঙে আসে। না শেহতাজ না। তিনি ভেঙে পড়েন ছেলেদের এমন কর্মকাণ্ড দেখে। কাপা গলায় বলে, আমি বলবো, তোমরা নিজেদের ক্ষতি করো না। তোমরাই তো আমার বেঁচে থাকার সম্বল। এই কথা বলেই তিনি ঢুকরে কেঁদে ওঠেন। রোজ আর ঝিনুক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর সেই মুহূর্তেই পুরো ঘরটা ভরে যায় কান্নার শব্দে, যেন দুঃখ বা চারপাশে ছড়িয়ে আছে কাজল খানের অতীত। গাজীপুরের নরম সবুজে ঘেরা শান্ত অথচ গল্পে ভরা এক শহর। সেই শহরের বুকে একসময় গড়ে উঠেছিল চারটি জীবনের অদ্ভুত এক বন্ধন। জাওয়াত খান, কাজল, তহিদা আর জিহান তালুকদার। চারজন মানুষ, কিন্তু তাদের সম্পর্কগুলো ছিল শুধু নামের মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা, দায়িত্ব, বন্ধুত্ব আর অদ্ভুত টানাপোড়েনের এক গভীর জালে জড়িয়েছিল তারা। জাওয়াত খান আর জিহান তালুকদার দুজনের বন্ধুত্বটা ছিল ছোটবেলা থেকেই। একসাথে বড় হওয়া, একসাথে স্বপ্ন দেখা। তাদের সম্পর্কটা ছিল এমন, যেখানে কথা না বললেও একে অপরকে বুঝে নেওয়া যেত। জাওয়াত খান ক্লাস 4-এ থাকতে লন্ডনে চলে যায়, আর জিহান তালুকদার গাজীপুরেই ছিল পরিবারের সাথে। অন্যদিকে কাজল, সে ছিল জিহানের জীবনের এক টুকরো শান্তি, ফুপির একমাত্র মেয়ে। কিন্তু পরিচয়ের বাইরে গিয়ে সে ছিল জিহানের ছোট বোনের মতো আগলে রাখা, আবার বন্ধুর মতো মনের সব কথা বলা। এই দুইয়ের মাঝামাঝি এক অদ্ভুত সম্পর্ক। সময়টা তখন এমন, জিহান আর জাওয়াত পড়ছে ইন্টার প্রথম বর্ষে, আর কাজল নিউটনের ছাত্রী। দুষ্টুমি তার রক্তে, কিন্তু পড়াশোনায় সে ছিল সবার সেরা। জাওয়াদের জীবনটা ছিল অন্যরকম। পুরো পরিবার লন্ডনে থাকলেও বাবা মায়ের মৃত্যুর পর সে তার ছোট বোন তহিদাকে নিয়ে ফিরে আসে গাজীপুরে, নিজেদের পুরনো বাড়িতে, যেখানে তাদের স্মৃতি, তাদের শেকড় আর বাবা মায়ের কবর ছিল। মূলত তারা আসে কবর জিয়ারত করতে। বোনকে সবসময় নিয়ে না আসলেও বুঝ হবার পর বায়না ধরেছে স্কুলের ছুটিতে বাবা মায়ের কবর জিয়ারত করতে বাংলাদেশে যাবে। তহিদা নামের মতোই শান্ত, কোমল আর অদ্ভুত মায়াবী একটা মেয়ে। অন্যদিকে জিহানের জীবনে ছিল অভাব, কিন্তু সেই অভাব টাকার না, কিন্তু ছিল এক বিশাল শূন্যতা। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে, আর সেই থেকে ঘরে শুরু হয় অশান্তির এক অন্তহীন অধ্যায়। ছোট বয়সেই জিহান বুঝে যায় সবাই পাশে থাকে না, তাই খুব অল্প বয়সেই ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। কঠিন হয়ে যায়, কিন্তু ভিতরে কোথাও একটা নরম জায়গা রেখে দেয়, যেখানে শুধু জায়গা পায় কাজল। ফুপির মৃত্যুর পর কাজলকে নিজের বাড়িতে নিয়ে আসে জিহান। নিজ হাতে স্কুলে ভর্তি করায়, নিজেই খেয়াল রাখে খেয়েছে কিনা, পড়েছে কিনা, কিছু লাগবে কিনা। কাজল তখন শুধু দায়িত্ব না, জিহানের জীবনের একটা অংশ, ফুপির একটা মাত্র অংশ। বেঁচে থাকাকালীন মায়ের অভাব পূরণ করেছেন তিনি। একদিন সবকিছু বদলে যায়। জাওয়াত খান তার ছোট বোন তহিদাকে নিয়ে আসেন জিহানদের বাড়িতে, ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে। সেদিন একটা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু, কিন্তু শেষটা ছিল একেবারে অন্যরকম। সেদিনই প্রথম জিহান তালুকদার দেখে তহিদাকে, আর সে এক দেখাতেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে বুঝতে পারেনি সেটা কি, কিন্তু বারবার দেখতে ইচ্ছে করতো মেয়েটাকে। তারপর থেকে অজুহাত খুঁজে খুঁজে জাওয়াদের বাসায় যাওয়া, শুধু এক ঝলক দেখার অপেক্ষা করা, সবই তার নিত্যদিনের অভ্যাস হয়ে যায়। এই সময়েই কাজল আর তহিদার মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। সেম বয়সী থাকাতে দুজন যেন ধীরে ধীরে একে অপরের প্রতিচ্ছবি হয়ে উঠছিল। কিন্তু সুখ কখনো একা আসে না, দুঃখ সাথে নিয়ে এসেছিল তার দুয়ারে। জিহানের ঘরে তখন ঝড় বইছে। তার সৎমা প্রতিদিন নতুন নতুন অশান্তির জন্ম দিত। একদিন তো রান্নাই বন্ধ করে দিল, শুধু এই জন্য যেন জিহান নিজের বাবার সাথে থাকতে না পারে। সেই দিন জিহান প্রথমবার ভেতর থেকে ভেঙে পড়ে।
ঠিক তখনই পাড়ার এক খালা এসে বলে, বাবা বিয়ে করে আলাদা হয়ে যা, শান্তি পাবি। কথাটা হয়তো সাধারণ ছিল, কিন্তু জিহানের মাথায় সেটা গভীরভাবে বসে যায়। হঠাৎ একদিন সে গিয়ে দাঁড়ায় জাওয়াত খানের সামনে, এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি তৌহিদাকে বিয়ে করতে চাই। জাওয়াত প্রথমে রাজি হয়নি, কারণ তৌহিদা তখনও ছোট, সবে 10ম শ্রেণীতে পড়ে। কাজল রেখার 1 বছরের বড়। কিন্তু ভালোবাসা বয়স মানে না। জিহান ততদিনে তৌহিদার মন জয় করে নিয়েছে। শেষমেশ সব বাধা ভেঙে হয়ে যায় তাদের বিয়ে। বিয়ের মাত্র 1 মাস পর জাওয়াত চাপ দেয় জিহানকে লন্ডনে তাদের সাথে যাওয়ার জন্য। এমনটাই কথা হয়েছিল, কারণ জাওয়াত বোনকে ছেড়ে থাকতে পারবে না। জিহান রাজি হয়, কারণ যে বাড়িতে শান্তি নেই সেখানে থেকে আর কি হবে। কিন্তু এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ভেঙে দেয় কাজলকে। তার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় মানুষটা চলে যাবে। সে কাঁদতে থাকে, নিঃশ্বাস আটকে আসা কান্না। শেষমেশ ভাঙা গলায় কাঁপা কাঁপা স্বরে জিহান তালুকদার জাওয়াতকে বলে ফেলে সেই কথাটা। তুই কি আমার পিচ্চি পরিটাকে বিয়ে করবি? জাওয়াত থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা অধিক মাত্রায় সুন্দরী, কিন্তু চিকন ছোটখাটো, দেখলে মনে হয় ক্লাস 5-এর ছাত্রী। জাওয়াত ছোট দেখে মানা করে, কিন্তু জিহানের কথাই সে থমকে যায়। আমি ছাড়া যে আমার পরিটাকে কেউ নেই, কার সাথে থাকবে তাকে, যে এই সমাজ এর নরপশুরা ছিঁড়ে খুলবে খাবে। এই কথা বলার কারণ, কাজল রেখাকে অনেক ছেলেরা বিরক্ত করত সুন্দরী থাকায়, কিন্তু জিহানের জন্য কেউ পারতো না। আর এই সমাজ একটা মেয়েকে একা কোথাও নিয়ে গেলে খারাপ চোখে দেখবে। তাই জিহান এই প্রস্তাব রাখে তার প্রাণপ্রিয় বন্ধু জাওয়াত খানের কাছে। জাওয়াত খান এই কথা শুনে ভড়কে যায়। তার চোখের ভেতর ছিল এক গভীর ভয়, হারিয়ে ফেলার ভয়। কারণ ততদিনে জাওয়াত খানও কাজল রেখার প্রেমে পড়ে গিয়েছে। আর পড়বেই না বা কেন? যেমন দেখতে সুন্দর, তেমন তার চতুরতা ছিল। বিদেশে হাজারো মেয়ের মাঝে এমন মেয়ে দেখেনি জাওয়াত খান কখনো। মায়ায় তো পড়েছিল প্রথম দেখাতে। কিন্তু তা প্রথমে মানতে চায়নি জাওয়াত খান, কারণ কাজল রেখা ছিল একেবারে পিচ্চি দেখতে, বয়স কম এই ভেবে। বিয়ে এগুলো কাজলের মাথায় কিছু ঢুকেনি। তার একটা চাওয়া ছিল তার জিহান ভাই যে করেই হোক তাকে যাতে তার সাথে নিয়ে যায়। কান্নারত কণ্ঠে বলে, জিহান ভাই, তুই আমায় যে করেই হোক নিয়ে যা তোর সাথে। আমি একা থাকবো না এখানে। জাওয়াত খান যখন কাজল রেখার চোখের পানি দেখে, তার ভেতরে সব যুক্তি হার মানে। সেদিনই সে বুঝে যায় এই মেয়েটাকে সে ফেলে যেতে পারবে না। মনের কথা সাই দিল জাওয়াত খান। এই মেয়ের চোখের পানি পড়তে দিবে না, তাহলে যে তার নিজেরই মন ভালো থাকবে না। মায়াবী পিচ্চি মেয়ের মায়ায় পড়ে বিয়ে করে গ্রামবাসী কিছু মানুষকে নিয়ে। কাজল রেখার এতে কিছু যায় আসে না। সে তার ভাইয়ের সাথে যেতে পারবে এটাতেই সে খুশি ছিল। শুরুটা ছিল একটা সমঝোতা, কিন্তু ধীরে ধীরে সেটা বদলে যায় ভালোবাসায়। জাওয়াত খান পাগলাটে একরোখা একটা ছেলে, কিন্তু সেটা কাজল রেখার জন্য নয়। সে হয়ে ওঠে একেবারে অন্য মানুষ। কাজের বাইরে তার পুরো পৃথিবীটাই ছিল কাজলকে ঘিরে। কখনো কোলে তুলে রাখা, কখনো বুকে জড়িয়ে রাখা। সে যেন ভালোবাসতে বাসতেই ব্যস্ত। এমন আদুরে পুতুলের মতো রাখতো নিজের কাছে জাওয়াত খান তার কাজল রেখাকে। জিহান যেন বন্ধুর এমন পাগলামি দেখে তৃপ্তি পেত। অবুঝের মাঝে কাজল রেখা বুঝতে লাগে জাওয়াত খান তার দুনিয়া এখন। একদিন হঠাৎ কাজল মাথা ঘুরে পড়ে যায়। সেদিন জাওয়াত খান ভেঙে পড়ে পুরোপুরি। পাগলের মতো ছুটে যায় অফিস থেকে। কাঁদতে কাঁদতে ভালোবাসার কাজল রেখাকে বুকে জড়িয়ে ধরে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় কাজল মা হতে চলেছে। সেদিন জাওয়াদের চোখে আনন্দের ঝিলিক, কিন্তু জিহান সে চুপ হয়ে যায়। তার চোখে ছিল শুধু ভয়, কারণ এই বয়সে এই দায়িত্ব সবকিছু এত সহজ না। জিহান ছিল সবার থেকে বুঝদার, তাই তো বিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তার সেফটি ছিল অনেক। কিন্তু বন্ধু যে বেসামাল প্রেমিক। এমনিতে কাজল ছিল চিকন ও বয়স কম, তাই বিয়ে হবার আগে জাওয়াতকে বলেছিল 18 বছর হলে আবার বিয়ে করবে ধুমধাম করে। কিন্তু ছেলে আর মেয়ে আগুন আর মোম। এক রুমে থাকলে তাদের মতের পরিবর্তন হতে সময় লাগে না। আর সেখানে যদি হয় বৈধ স্ত্রী আর এমন আগুন সুন্দরী বউ থাকলে তো যুবক বেসামাল হবেই। জাওয়াত খান নিজের শর্ত ভেঙে আপন করে নিয়েছিল তার স্ত্রী, তার প্রথম ভালোবাসা পিচ্চি বউকে। ডাক্তার বলেছিল জিহানকে এটা রিস্ক হয়ে যাবে কাজলের জন্য। বোনকে নিয়ে ভয় জিহানের প্রথম থেকে ছিল। এতটুকু বলতেই অ্যাডভোকেট কাজল খান শব্দ করে কেঁদে ওঠে। রোজ ঝিনুক তাকে জড়িয়ে ধরে। তারপর কি হয় মামনি? প্রশ্ন করে ঝিনুক। আবার ফিরে যায় অতীতে অ্যাডভোকেট কাজল খান। জিহানের চোখে সেদিন এক অদ্ভুত ভয় ছিল। চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ধীরে বলে উঠেছিল, দোষ, কাজলের বয়স মাত্র 14।
ওকে দেখলে বোঝা যায় একেবারে বাচ্চা এখনো। আমি খুব ভয় পাচ্ছি যদি পরের কোনো সমস্যা হয়, আর ডাক্তার তো বলল ওর রিস্ক হয়ে যাবে। কথাগুলো বাতাসে ঝুলে রইল। জাওয়াত খান প্রথমে কিছু বলল না। তার চোখে তখন শুধু কাজলের মুখ, তার ছোট্ট নিষ্পাপ ভালোবাসায় ভরা মুখটা। হঠাৎ সে কাপা গলায় বলে উঠল, না না, আমি বাচ্চা নষ্ট করে ফেলবো। আমল কাজল লেখার কষ্ট আমি সহ্য করতে পারবো না। সিদ্ধান্তটা সহজ ছিল না, ভেতরটা ভেঙে যাচ্ছিল তার। তবুও ভালোবাসার মানুষটাকে বাঁচাতে সে কঠিন পথটাই বেছে নিল। সেদিন হাসপাতালের সাদা দেয়ালের ভেতর নীরবে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। এবার রোজ কাজল খানের হাত চেপে ধরে। আন্টি, তখন তুমি বাচ্চা নষ্ট করে দিয়েছিলে? রোজের কথায় চোখ থেকে পানি মুছে বলে ওঠে অ্যাডভোকেট কাজল খান। না, ভাগ্য বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। আমি আল্লাহর দোয়ায় যেন সব জেনে যাই। বিছানা থেকে উঠে এক দৌড়ে বের হয়ে আসি। চোখ ভরা পানি, মুখে আতঙ্ক। সেদিনের পাগলামি কাজল রেখার দেখেছিল সবাই। না, আমি আমার বাচ্চাকে কিচ্ছু হতে দিব না। কাজল খানের চিৎকারে পুরো হাসপাতাল তোলপাড় হয়ে যায়। ডাক্তার, নার্স সবাই থমকে যায়। জাওয়াত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কাজল কাঁদতে কাঁদতে জাওয়াদের শার্ট আঁকড়ে ধরে। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? আমি দিব না, কিছুতেই না। সেদিন কারো আর কিছু বলার ছিল না। একটা ছোট মেয়ের বুক ভরা মায়ের ভালোবাসা সব যুক্তি, সব ভয়কে হার মানিয়ে দেয়। এরপর শুরু হয় অন্য এক যুদ্ধ। লন্ডনের সবচেয়ে বড় বড় ডাক্তার দেখানো হয়। সবাই একই কথা বলে, ঝুঁকি আছে কিন্তু আশাও আছে। শেষমেশ তাদের পাঠানো হয় রাশিয়ায়। সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, যিনি কম বয়সে মা হতে যাওয়া মেয়েদের বিশেষ চিকিৎসা দিতেন। সবাই মিলে রাশিয়ায় চলে যায়। জাওয়াদার জিহান মাঝে মাঝে লন্ডনে যেত ব্যবসার কাজ সামলাতে, কিন্তু মন পড়ে থাকতো এক জায়গাতেই, নিজেদের প্রিয় মানুষদের কাছে। মাস কেটে যায় ভয়, দুশ্চিন্তা আর ভালোবাসার মাঝে। একটা অপেক্ষা ধীরে ধীরে বড় হতে থাকে। অবশেষে 8 মাস পর জন্ম নেয় তাদের ভালোবাসার ফসল, একটি ছেলে সন্তান। সে যেন এক রাজপুত্র, একেবারে জাওয়াত খানের প্রতিচ্ছবি। চেহারা, চোখ, এমনকি চুল পর্যন্ত। জাওয়াত খান যে ছিল লন্ডনের অসংখ্য মেয়েদের ক্রাশ, সেই ছেলেটাই পাগল হয়েছিল তার ছোট্ট বউ আর ছেলের জন্য। দিনগুলো কেটে যাচ্ছিল ভালোবাসা, হাসি আর পূর্ণতায় ভরা। 4 বছর পর নতুন করে সুখ আসে তাদের জীবনে। তহিদা প্রেগনেন্ট হয়, আর কিছুদিন পর তার কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মেয়েটা যেন একেবারে রাশিয়ান পরী। তার সবচেয়ে আকর্ষণীয় ছিল পুতুলের মতো বড় বড় চোখ আর থুতনির ছোট্ট কাটা দাগ। দেখলেই মন ভরে যেত। ছোট্ট রাশিয়ান পরীটা তার আধো আধো তুতলানো কথায় পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। সে নাভানকে ডাকতো লাভান বলে, আর গর্ব করে বলতো, লাভান বর আমার। নাভান যদি কোনো ছোট বাচ্চাকে কোলে নিত, তাহলে এই মেয়েটার কান্না শুরু হয়ে যেত। সে কিছুতেই মেনে নিতে পারতো না। একদিন কাজল মজা করে পিচ্ছি পরীটাকে বলেছিল, বিয়ে করলে কিন্তু লাভান বর এর সাথে থাকতে হবে, ঘুমাতেও পারবে। তোর লাভান বরকে কোনো মেয়ে খেলতেও নিবে না। সেদিন পিচ্ছি পরীটার কি কান্না! সে একদম সত্যি ভেবে বসে। কাঁদতে কাঁদতে বলে, আমি এক্ষুনি বিয়ে করবো, আমি আমার নাবান বরের সাথে থাকবো। জিহান আর তহিদা দুজন মিলে সেদিন তাকে সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিল। হাসির মাঝে, কান্নার মাঝে ভালোবাসার টানা পড়ে নে তাদের জীবন এগিয়ে যাচ্ছিল। কেউ জানতো না এই সুখের আড়ালে লুকিয়ে আছে কেমন ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। রুমের ভেতরটা ভারী নীরব, যেন বাতাসটাও থমকে গেছে। কারো নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে অধীর বলে ওঠে, কিন্তু কথা হচ্ছে নাভান আর হীরাকে কেন ফাদার বাংলাদেশ ভাই বোন বলল? আর হীরা তো নাকি ফাদার বাংলাদেশের মেয়ে। তাহলে হীরার বাবা মাকে? হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে ওঠে অধীরের কণ্ঠ। নাভানের গলায় কাঁপন, চোখে অদ্ভুত যন্ত্রণা। থমকে যায় সবাই, ঠোঁট শুকিয়ে আসে। রোজ আর ঝিনুক একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন কেউই ঠিক বুঝে উঠতে পারছে না কি বলা উচিত। আমারও একই কথা। ঝিনুক ধীরে বলে ওঠে, আর তুমি কেন আঙ্কেলের এসব কথা শুনেও চুপ ছিলে ওই দিন, যখন আঙ্কেল বলেছে তুমি বিয়ে করেছো? আন্টি বলো আন্টি, রোজের গলায় মিনতি। প্লিজ আজ চুপ থেকো না, সব কেমন গোলমাল লাগছে। চুপ করে থাকে কাজল খান। জাওয়াত খানের বা কি দোষ? সব তো ওই শামসুল করেছিল 10 বছর আগে। যে তারা বিয়ে করতে যাচ্ছে খুব দ্রুত, তার জন্য তো বলেছিল জাওয়াত খান এই বিয়ের কথা।
আর এখন শামসুল যে গন্ডগোল পাকাচ্ছে তা সে ভালো জানে। কিছু কথা স্কিপ করছে মনে মনে। একজনের পরিচয় তিনি সামনে আনতে চান না এই দুনিয়ায়, তাই তো এত বিপত্তি। শামসুলের নাম, বিয়ে এসব জানলে তো বিপত্তি হবে। ঘরের ভিতর দাঁড়িয়ে থাকা সেই কাজল রেখা, জাওয়াত খানের স্ত্রী, হঠাৎ যেন ভেঙে পড়েন। আজকে শেহতাজ খান নাভানের মা হলে এভাবে ভেঙে পড়তেন না তিনি। এই কাজল যে নরম মুখোশের আড়ালে শক্ত আবরণে ঢাকা নারী। এত বছর ধরে বুকের ভিতর চেপে রাখা সত্যগুলো আজ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মুখ খুলতে পারছেন না। মাকে চুপ থাকতে দেখে নাভান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। মা, প্লিজ আমায় বাঁচাও মা। তার কণ্ঠ ভেঙে যায়, আকুতি সুরে বলে, আমি পারছি না, এই পবিত্র সম্পর্কের উপর অপবিত্র দাগ বহন করতে পারছি না। তুমি যদি আজ না বলো তাহলে আমি সত্যিই ধরে নেব। নাভান, নাভান সম্পূর্ণ শেষ করতে পারে না, তার আগে মায়ের কণ্ঠ বজ্রপাতের মতো কেঁপে ওঠে। সবাই নির্বিকার। তোমার সাহস হলো কি করে আমার সম্পর্কে এত বাজে ধারণা করার? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি। যে মানুষটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আজও ভালোবাসি, সে মানুষটাই আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল অবিশ্বাস করে। আর যেই সন্তানকে বুকে আগলে এত বছর বড় করলাম, সেই তুমিও আজ আমায় এর দিকে আঙ্গুল তুলছো? তিনি থেমে যান, বুক ওঠানামা করছে দ্রুত। আমি সত্যিই হেরে গেলাম। ঘরের বাতাস আরো ভারী হয়ে ওঠে আজকের কাজল খানের নিঃশ্বাসে। নাভান কাঁপতে কাঁপতে বলে, বাবার ধারণা, আমি জানি আমার মা এই পৃথিবীর সেরা মা, কিন্তু আজ তুমি চুপ থাকলে সবচেয়ে বড় হারটা আমারই হবে মা। আমায় জিতিয়ে দাও, আমি যেন বলতে পারি আমার মা পবিত্র। তার চোখে অনুনয়, কণ্ঠে আকুতি। আমার সম্মানটা ভিক্ষা দাও মা। একটা দীর্ঘ নীরবতার পর তিনি ধীরে চোখ মুছে দাঁড়ালেন। নিজের জন্য না, আমি আমার ছেলের জন্য বলবো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। শোনো তবে, তার কণ্ঠ ধীর, কিন্তু ভেতরে জমে থাকা ঝড় স্পষ্ট। জিহান তালুকদার, সে ছিল আমার ফুফাতো ভাই। তার নাম, টাকা পয়সা, সম্পত্তি কিছুই কম ছিল না। সে ছিল আমার ছায়া। কখনো বাবার মতো শাসন করত, কখনো মায়ের মতো বুকে আগলে নিত, কখনো ভাইয়ের মতো রক্ষা করত, আবার কখনো বন্ধুর মতো ডায়েরি হয়ে যেত। আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর জিহান ভাই আমায় তার কাছে নিয়ে রাখে। আমাদের সম্পর্ক ছিল ফুলের মতো পবিত্র। সবাই জানতো আমাদের সম্পর্ক কেমন। তিনি একটু থামেন, অতীতের স্মৃতিতে হারিয়ে যান আবার। আর শামসুল আজমির চৌধুরী, সে ছিল আমার ফুপার দ্বিতীয় ঘরের ছেলে। কিন্তু কিভাবে যেন শামসুল ফুপাকে নিজ হাতে নিয়ে নেয়। তখন আমরা রাশিয়ার সেটেল হয়ে গেছি। মাঝে মাঝে লন্ডন যেতাম। আমি শামসুলকে হাতে গোনা কয়েকবার দেখেছি। শামসুলের মায়ের আগের ঘরের সন্তান ছিল সে। তাও শামসুলের মা তাকে নিজের কাছে রাখতেন। নাভানের দিকে তাকিয়ে আবার বলে, তোমার বাবা আর তোমার ফুপা মানে জিহান ভাই আমাদের খুব আদর করত, কোথাও একা যেতে দিত না। তার চোখে ভেসে ওঠে পুরনো দিনগুলোর ছবি। একদিন বাংলাদেশ থেকে খবর আসে ফুপা খুব অসুস্থ, মৃত্যুর দোরগোড়ায়। এদিকে তৌহিদা আর ছোট্ট পরি দুজনেই অসুস্থ। একদিকে বাবা, একদিকে স্ত্রী আর মেয়ে। জিহান ভাই দিশেহারা হয়ে পড়ে। আমি ছোট থাকতেই ফুপাকে খুব ভালোবাসতাম। এমন খবর শুনে পাগলের মতো কান্না করি। কান্না থামাতে পারছিলাম না। তখন জাওয়াত আমাদের আশ্বাস দেয় সে তৌহিদা আর আমাদের পিচ্চি পরিটার দেখাশোনা করবে। আর আমি জিহান ভাইয়ের সাথে বাংলাদেশে যাতে চলে আসি ফুপাকে দেখতে। বাবার সাথে রাগ করে দূরে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু বাবার প্রতি ভালোবাসাও কম ছিল না জিহান ভাইয়ের। তাই তো অসুস্থ মেয়েকে আর বউকে রেখে আমাকে আর নাভানকে নিয়ে দেশে আসে তিহান ভাই। তার কণ্ঠ নরম হয়ে যায়। আমি জাওয়াতকে ছেড়ে আসতে চাইনি, কিন্তু ফুপাকে শেষবার দেখার ইচ্ছেটা খুব তীব্র ছিল। আমরা বাংলাদেশে পৌঁছানোর দিনই ফুপা ইন্তেকাল করেন। আমরা 7 দিন সেখানে ছিলাম মিলাদ মাহফিলের জন্য। তার কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে, নিঃশ্বাস নিয়ে বলতে লাগে, ওই সময়টাতেই শামসুল আমার দিকে খারাপ নজর দিতে শুরু করে। জিহান ভাইয়ের অবর্তমানে শামসুলকে নাকি সয় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন ফুপা। এটা ফুপা মরে যাওয়ার পর জানতে পারি আমরা। এগুলো যে জালিয়াতি করে নিয়েছিল শামসুল, আমি তখনও বুঝিনি, কিন্তু জিহান ভাই বুঝে গিয়েছিল। আর সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। ঘরের বাতাস যেন জমে যায়, ঘরের ভেতর যেন বজ্রপাত হয়। সবাই স্তব্ধ। আর ঠিক সেখান থেকেই শুরু হয় সেই সত্যের ভয়ঙ্কর অধ্যায়, যেটা এত বছর ধরে চাপা পড়েছিল। আবারও বলতে লাগে, একদিন আমি আমার রুমে গভীর ঘুমে ডুবেছিলাম। বাইরে রাত নেমেছে, চারদিক নিস্তব্ধ। সেই সুযোগে শামসুল নিঃশব্দে ঘরে ঢুকে পড়ে আমার রুমে।
আমি কিছুই বুঝিনি। ঘুমের মধ্যে অবচেতন হয়েছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। তার চোখে ছিল নোংরা লালসা। ঠিক যখন সে আমার গায়ে হাত দিতে যাবে, হঠাৎই একটা শক্ত হাত তার কবজি চেপে ধরে। তোর সাহস কি করে হয় আমার বোনকে কলঙ্কিত করার? গর্জে ওঠে জিহান ভাই। পরের মুহূর্তেই শুরু হয় ঝড়। জিহান ভাই তাকে এমনভাবে মারতে থাকে যেন বহুদিনের জমে থাকা রাগ আজ একসাথে বেরিয়ে আসছে। খুশি লাথি কোনো কিছুই বাকি রাখেনি। আমি ঘুম ভেঙে আঁতকে উঠে বসি। পুরো দৃশ্যটা দেখে আমার শরীর কাঁপতে থাকে। ভয় আর লজ্জায় আমি যেন জমে যাই। ভাই, থামো। কাপা কাপা কণ্ঠে বললেও সে থামেনি জিহান। যে বোনকে ফুলের টোকাও পড়তে দেয়নি সে, আজ সেই বোনকে কলঙ্কিত করতে নেমেছিল। এটা যেন মানতে পারছিল না জিহান। কাজল খান চোখ মুছে ফ্লোরে তাকায় বলে, শেষে আমি দৌড়ে গিয়ে জিহান ভাইকে জড়িয়ে ধরি। বুকের মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ফেলি। সে তখনও রাগে পুষছে, কিন্তু আমাকে বুকে টেনে নিয়ে ধীরে ধীরে শান্ত হয়। পরের দিন সব জানাজানি হয়ে যায়, কিন্তু প্রমাণের অভাবে কেউ কিচ্ছু করতে পারে না শামসুলের বিরুদ্ধে। সে সবকিছু এমনভাবে ঘুরিয়ে দেয় যেন কিছুই ঘটেনি। জিহান ভাই ভয় পেয়ে যাওয়াতকে কিছুই জানায় না। তার পরের দিনে ছিল আমাদের ফ্লাইট। সেই রাতটা আজও আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমার কালো রাত ছিল। আমার সেভ রাখতে ভাই বারবার আমার রুমে আসছিল, একটু পরপর দরজা খুলে দেখছিল আমি ঠিক আছি কিনা। তার চোখে ছিল ভয়, দুশ্চিন্তা আর এক অদ্ভুত অস্থিরতা। শেষ রাতের দিকে কখন যে সে আমার পাশেই ঘুমিয়ে পড়ে আমি বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভেঙে দেখে আমি শান্তিতে ঘুমিয়ে আছি, আর জিহান ভাই আমার পাশে। তার বুক আর পিঠে অসংখ্য খামচির দাগ, মুখে ক্লান্তি, শরীরে অবসাদ। আমি জানতাম আমাদের সম্পর্ক পবিত্র, কিন্তু বাইরে থেকে কেউ দেখলে অন্য কিছু ভাবতেই পারত। আর সেটাই হলো। সেদিন সকালটা আমার জীবনে অন্ধকার হয়ে নেমে এলো। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সবাই আমাদের নামে বদনাম রটাতে শুরু করলো। নোংরা অভিযোগ, অপমান, সন্দেহ সব একসাথে। আমি কাঁদছিলাম, চিৎকার করে বলেছিলাম আমরা নির্দোষ। কিন্তু জিহান ভাই সেদিন সম্পূর্ণ নির্বিকার, একটাও কথা বলেনি। এদিকে খবর পেয়ে যাওয়াত ছুটে আসে দেশে, সাথে সবাইকে নিয়ে। শামসুল তখন তার আসল খেলা শুরু করে। সে সেদিন রাতে কিছু ভিডিও দেখায় আমার রুমে জিহান ভাইয়ের আসা যাওয়া আর শেষ রাতে আমাদের একসাথে থাকার দৃশ্য। ভিডিওগুলো সত্যিই ছিল, কিন্তু সত্যিটা ছিল অন্য। আমাদের মনে কোনো পাপ ছিল না, কোনো খারাপ সম্পর্ক ছিল না। তবুও সেই প্রমাণই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয়, জিহান ভাই একটাও কথা বলল না। যে ভাই আমার চোখে পানি পড়ার আগেই সব এনে দিত, আমি একটু অসুস্থ হলেই কয়েকজন ডাক্তার এনে ফেলতো, সে মানুষটা সেদিন চুপ করে দাঁড়িয়ে রইল। একটা কথাও বলল না আমার হয়ে। শামসুল আমার আর ভাইয়ের নামে রটে দিল এক বাক্য, যেটা শুনে আমি প্রতিবাদ করি, কিন্তু ভাই করেনি। বরং সে নিজেই বলল, নাভান আমার আর কাজলের সন্তান। হ্যাঁ, সেদিন আমার ছেলের জন্ম নিয়ে কথা উঠেছিল। বলে কেঁদে দেয় কাজল খান। সেই দিন তার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। কাজল খান ছুটে গিয়ে সবচেয়ে আপন ভাই, যার স্নেহে বাবার আদর, বন্ধুর মতো ভালোবাসা ছিল, তার পায়ে পড়ে বলে, ভাই, তুমি কি বলছো? নাভান তো জাওয়াদার আমার ছেলে। তুমি কেন মিথ্যা বলছো ভাই? জিহান তালুকদার নিচু স্বরে বলল, কাজল, এখন আর লুকিয়ে লাভ নেই। সবাই জেনে গেছে আমাদের একটা সম্পর্ক ছিল। মানে, কি সম্পর্ক ভাই? কি বলছো তুমি? জিহান তালুকদার মাথা নিচু করে বলল, আমরা খারাপ সম্পর্কে জড়িয়েছিলাম। না। কাজল খান চিৎকার করে উঠে বলতে লাগে পাগলের মতো। হাউমাউ করে কাঁদতে কাঁদতে জাওয়াদের দিকে ছুটে যায় কাজল খান। জাওয়াদের হাত স্পর্শ করতেই জাওয়াত খান তার কাজল রেখার হাত সরিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে ছলছল চোখে বলে উঠে আবার কাজল রেখা। কাজল রেখার হাত এক ঝটকায় সরিয়ে দেয় জাওয়াত খান। তার চোখে ঘৃণা, অবিশ্বাস, রাগ। জাওয়াত খান রক্তবর্ণ চোখে বলে ওঠে, তোদের মনে এই ছিল, সি তোরা এত নিচু হতে পারিস? সি। তার কণ্ঠ কাঁপছে ক্রোধে। দুই ভাই বোন মিলে আমাদের জীবন শেষ করে দিলি। নাভান আমার সন্তান না, এই ছেলে আমার না। কেন করলি এমন? বল, কেন করলি? কাজল রেখার বুকটা ছিঁড়ে যাচ্ছিল সেদিন তার প্রাণপ্রিয় দুইজন লোকের পরিবর্তন দেখে। জাওয়াত খান আবারও কর্কশ গলায় বলে, কেন বললি? আমি তোকে কি দেইনি? রানীর মতো রেখেছি তোকে, তাও এমন প্রতারণা করলি? এইসব কথা শুনে ছুটে জাওয়াত খানের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে কাজল রেখা। জাওয়াত খান এক ঝটকায় পা সরিয়ে নেয়।
বিশ্বাস? তোদের মতো নিমক হারামদের বিশ্বাস করব আমি? তোর গায়ে হাত তোলার আগে চলে যা আমার চোখের সামন থেকে। সেই মুহূর্তে কাজল রেখার পৃথিবীটা ভেঙে পড়ল। বিশ্বাস হারালো, সম্পর্ক হারালো, সম্মান হারালো। কোনোভাবে কাউকে সেদিন বিশ্বাস করাতে পারেনি কাজল রেখা। সবাই মিথ্যা অপবাদ দিয়েছিল। যে কাজল রেখাকে সবাই চোখে হারাতো, সেই মেয়েটাকে সবাই থুতু দিতেছে। বান্ধবী রূপী ভাইয়ের ভালোবাসা আর তার ভালোবাসার একমাত্র কলিজা তহিদা সেদিন ইচ্ছে মতো মারে কাজল রেখাকে। ঘৃণার চোখে দেখে সব সম্পর্ক শেষ করে। এতটুকু বলেই অ্যাডভোকেট কাজল খান মুখে হাত চেপে ধরে হাওমাও করে কেঁদে উঠলেন, কান্নারত গলায় শুধায়।